এবং আজকে যখন আসলে ওনার শরীরের অবস্থা খারাপ, উনি বিপন্ন এবং পুরো জাতি কিন্তু একটু স্তব্ধ। এবং এটা আমি ভয় পাই যে কোনো কারণে যদি, এটা তো অনিবার্য, মানুষের জীবন মৃত্যু তো আমাদের কারো হাতে নেই, কিন্তু উনি তো কতগুলো আসলে অনিয়মের শিকার হয়েছে। ওনার সাথে আমরা দেখা করতে গেছিলাম যখন ওনাকে আসলে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই। তো সেই সময় আমরা ডাক্তারের সাথে কথা বলে যেগুলি জানছিলাম যে ওনার জেল জীবনে আসলে ওনাকে চিকিৎসার অথবা ভুল চিকিৎসার সুযোগ না দেওয়া অথবা ভুল চিকিৎসার কথা ওনারা বলতেছিলেন, আমি জানি না এটা। সেগুলির কথা এখনও পর্যন্ত ধরেন এক ধরনের জনশ্রুতি আছে যে ভুল চিকিৎসার শিকার হয়েছেন উনি, চিকিৎসার সুযোগ পান নাই। কিন্তু এই সময় ওনার বেঁচে থাকাটা খুব দরকার। বাংলাদেশের যখন একটা ট্রানজিশন, হয়তো আমরা 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে আরেকটা জায়গায় উত্তরণের একটা পথ হয়তো আমরা পাবো, এই সময়টার মধ্যে ওনাকে আসলে খুব দরকার। এই সময়টায় যদি কোনো কিছু ঘটে, আমি জানি না যে আসলে আমাদের ঝুঁকিটা বেড়ে যাবে কিনা। সেই জায়গা থেকেও আমার মনে হয় যে আমরা যারা বিএনপির বিরোধিতা করি, আমরা যারা বিরোধী পক্ষের রাজনীতি করি, তারাও চাই যে বাংলাদেশের একটা স্ট্যাবিলিটির জন্য ওনার আসলে স্টেবল থাকা দরকার। ওনার কিছুদিন অন্তত আরও, আল্লাহ যেন ওনাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখে, এটা বাংলাদেশের মানুষের সকলের প্রত্যাশা। জন্ম মৃত্যু এটা তো আল্লাহর হাতে, মৃত্যু আল্লাহর ইচ্ছায় হবে, কিন্তু তার যদি বিদায় হয় সেটা কি বাংলাদেশের রাজনীতি কিংবা বিএনপির রাজনীতিতে একটা বড় শূন্যতা তৈরি করবে নাকি? কারণ দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তিনি এমন অবস্থাতে এখনো পর্যন্ত আমরা তিনি দেশে আসবেন কি আসবেন না এমন কোনো সিদ্ধান্তের কথা বিএনপির থেকেও জানি না, তার কাছ থেকেও জানতে পারিনি। তার এই না আসাটাকেও কিভাবে দেখছেন? এইটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। আমার কাছে মনে হয় এটা বিএনপির সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। কিন্তু আমি যদি আমাকে বলেন তাহলে আমি বলি যে পলিটিক্সের কতগুলো ব্যাপার থাকে, পলিটিক্যাল ক্যারেক্টার, যারা পলিটিক্সে যারা নেতা নেত্রী যাই হোক, যারা দায়িত্ব পালন করেন, তাদের নিশ্চয়ই ব্যক্তিগত জীবন থাকে, মানুষের জীবনই থাকে, মানুষের মতো সব কিছুই থাকে তাদের মধ্যে। কিন্তু তাদের মধ্যে এইরকম দেশগুলিতে আমরা যারা রাজনীতি করি তাদের জীবনের ঝুঁকি তো অনেক বেশিই থাকে। এটা অন্য স্বাভাবিক জীবনের মতো পাকিস্তানে আছে, ইন্ডিয়া আছে, সমস্ত জায়গায় মানে আমরা যারা এরকম ব্রিটিশ কলোনি ছিলাম কিংবা আমরা সাবকন্টিনেন্টের যারা একটা গণতান্ত্রিক উত্তরণের মধ্যে, আমরা যে জন্য সংস্কারের কথা বলি বারবার, যে আসলে আমরা একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যে জায়গার মধ্যে ট্রানজিশনের মধ্যে আছি, সেই জায়গার আসলে রাজনৈতিক নেতা নেত্রীদের ঝুঁকির পরিমাণ অনেক বেশি। এবং এইখানে আসলে রাজনৈতিক নেতা নেত্রীকে ঝুঁকি নিতে হয়, এইটাকে এখানকার মানুষ প্রায় স্বাভাবিক মনে করে যে আপনি যতদূর ঝুঁকি নেবেন তার চেয়ে আমি বেশি ঝুঁকি নেব, এই জন্যেই যেন আমি রাজনৈতিক নেতা, এরকম মনে করা হয়। সেইখানে বাংলাদেশের এখনকার যে অবস্থা, দুইটা কথা বলি আমি আপনাকে, যে ওনার যদি আল্লাহ কোনো রকমে কোনো কারণে যদি ওনাকে আমাদের দোয়া কবুল না করেন, উনি যদি কোনোভাবে আসলে ওনাকে বিদায় নিতে হয়, বাংলাদেশের জন্য শূন্যতা তৈরি হবে, বিএনপির জন্য একটা বড় রকমের শূন্যতা তৈরি হবে। এখন বাংলাদেশে বিএনপি হচ্ছে এই মুহূর্তে সবচাইতে ব্যালেন্স করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ শক্তি। কারণ বাংলাদেশে এমনি একটু সামাজিক ইমব্যালেন্স আছে, দুইটা বড় রাজনৈতিক দল মিলে এখানে একটা ব্যালেন্স ছিল, একটা দল রাজনৈতিক জায়গা থেকে পলিটিক্যালি আসলে নাই, অনুপস্থিত, সেটার একটা শূন্যতা আছে, বেকম আছে। এই মুহূর্তে বিএনপির যতটা আসলে তার ডাবল আসলে রাখতে হয়, মানে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার নিজের জায়গায়, এমন কি যেটা আসলে শূন্যতা তৈরি হয়েছে সেখানেও তার এক ধরনের দায়িত্বশীল আচরণ করার প্রয়োজন পড়ে। তো সেই জায়গা থেকে যদি আসলে ইমব্যালেন্সটা হয়, তারেক জিয়া যদি দেশে না থাকেন, এমনকি দেশে থাকলেও খালেদা জিয়া আছেন বাংলাদেশে জীবিত, এইটা নিজে আসলে একটা ব্যালেন্সের জন্য যত বড় খবর, যত বড় ঘটনা, যত বড় মনস্তাত্ত্বিকভাবে যত বড় ভরসা জাতির জন্য, এটা না থাকলে এটার শূন্যতাটা কেবলমাত্র তখন টের পাওয়া যাবে। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এরকম ঘটনা যদি ঘটারই থাকে, আমার নিজের ধারণা যে বিএনপির উচিত হবে এই ঝুঁকি নিয়ে হলেও তারেক জিয়াকে বাংলাদেশে আসলে এই সময়ের জন্য উপস্থিত রাখা, যাতে এই রকমের ইমব্যালেন্সের পরে কোনো ধরনের বড় রকমের আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি না হয়।